নমস্কার। বিক্রম ভিলা রহস্যের সিজন 2 এর পরবর্তী অংশ আজকে শোনাব। রাত গভীর। তন্ময় আর স্নিগ্ধা ঘুমিয়ে আছে। হঠাৎ স্নিগ্ধার ঘুম ভেঙে গেল। না, কোনো শব্দে নয়, কোনো আর্তনাদের সুরেও নয়। সে ধীরে ধীরে মাথার পাশে রাখা মোবাইলটা হাতে নিল। 2:30 বাজে। চোখে আর ঘুম নেই। বুকের মধ্যে হালকা চাপা টান, যেন কিছু একটা ঘটতে চলেছে, অথচ চারপাশ নিস্তব্ধ। স্নিগ্ধা চুপচাপ উঠে পূর্ব দিকে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। রিনিদের বাড়ির দিকে তাকালো। বাইরে অন্ধকার, নিঃসার। রিনিদের বাড়ির সামনে কোনো আলো নেই। রাস্তার ল্যাম্পপোস্টেও আলো জ্বলছে না। পুরো বাড়িটাই যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে পড়ে গেল সেই রাতে শোনা কণ্ঠস্বর, আমার মেয়ের বড় বিপদ, আমার মেয়েকে বাঁচাও। সে ভাবল, সেই মহিলা আত্মার আর কোনো সাড়া নেই কেন? কেন সেই কণ্ঠস্বর আর ভেসে আসে না এই জানালার পথ ধরে? সে কি চিরতরে মিলিয়ে গেল? কিন্তু দুপুরে তো ডাক্তারের কাছে যাওয়ার পথে শুনেছিলাম সেই কণ্ঠস্বর। সে বলেছিল, তুমিই পারবে আমার মেয়েকে বাঁচাতে। বাঁচাতে আর পারছি কোথায়? বুঝতেই তো পারছি না তার মেয়ে কে। ঠিক তখনই আচমকা রিনিদের বাড়ির গেটের সামনে এক ঝলক আলো জ্বলে উঠল। তারপর মুহূর্তে নিভে গেল। স্নিগ্ধা চমকে উঠল। হৃদস্পন্দন খানিকটা বেড়ে গেল। সে দেখল গেটের ভেতর দিকে একজন ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে। তারপর গেট ঠেলে একজন ভেতরে ঢুকল। তারা দুজনেই দাঁড়িয়ে রইল, নিঃশব্দ, ছায়ার মতো। স্নিগ্ধার গায়ে কাঁটা দিল। সে ফিসফিস করে নিজেকে প্রশ্ন করল, ওই কি সেই আত্মা নাকি? কিন্তু না, তাদের ভঙ্গি ছায়া হলেও স্পষ্ট মানবিক। তারা যেন নিজেদের মধ্যে কিছু বলছে, কিন্তু অতি ধীরে, অতি নিচু স্বরে। এই নীরবতা কোনো অতি প্রাকৃতিক নয়, বরং গোপনে কিছু চোরা গোপ্তা কাজের। স্নিগ্ধা বুঝতে পারল, এ আত্মা নয়, রিনিদের বাড়িতে কিছু একটা ঘটছে। তার চোখে প্রশ্ন ভেসে উঠল, কে এলো এত রাতে? আর কেনই বা এলো? আর গেটটা খুলল কে? রিনির স্বামী সুবীর? তবে কি সেই এই রাতেই অতিথিকে ভিতরে নিয়ে এলো? তার বুকের মধ্যে উত্তরের চেয়ে বেশি প্রশ্ন জমে উঠল, আর রহস্য আরও ঘনীভূত হলো। তারা দুজন এবার ধীরে ধীরে এগিয়ে এলো রিনিদের বাড়ির পশ্চিম পাশে, অর্থাৎ স্নিগ্ধাদের দিকেই। স্নিগ্ধা তাড়াতাড়ি নিচু হয়ে জানালার কিনারে এসে সাবধানে নিচের দিকে তাকালো। আলো আঁধারিতে স্পষ্ট দেখতে পেল রিনিদের বাড়ির পাশ ঘেঁষে দুজন মানুষ নিঃশব্দে এগিয়ে যাচ্ছে পেছনের দিকে। একজন সামনে, একজন পিছনে। টর্চের আলো মাঝে মাঝে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে, যেন ইচ্ছাকৃতভাবেই আলোটা কখনো দেখানো হচ্ছে, কখনো আড়াল করা হচ্ছে। সামনের একজন মহিলা, মাথায় ঘোমটা টানা, গলার কাছ পর্যন্ত শাড়ি আঁটা। স্নিগ্ধা তার মুখ দেখতে পারছে না। পিছনের পুরুষটির মাথায় কিছু একটা জড়ানো, সম্ভবত গামছা হবে, মুখটা ঢাকা। কিন্তু তার হাবভাব আর শরীরী গড়ন থেকে একটা জিনিস
সে স্পষ্ট বুঝতে পারল সে সুবীর নয়। সুবীর যেমন মোটার বেঁটে, এই লোকটি তেমন নয়। সে লম্বা, মাঝারি গড়ন, চলনে নিঃশব্দ অথচ তীক্ষ্ণ, সতর্ক। স্নিগ্ধার গা ঠান্ডা হয়ে গেল। কারা এরা? এত রাতে এভাবে চুপি চুপি পিছনের দিকে যাচ্ছে কেন? লোকটি যদি সুবীর না হয় তাহলে কে? আর মহিলা কে হতে পারে সে? নিশ্চয়ই রিনি নয়। স্নিগ্ধা ধীরে ধীরে পিছিয়ে এসে নিজেদের ঘরের দরজা খুলল। তন্ময় গভীর ঘুমে তাকে ডাকলও না। নিঃশব্দে নেমে এলো নিচে। বারান্দায় এসে চাবি নিয়ে খুব সতর্ক হাতে গেটের তালা খুলল। তারপর বাইরে বেরিয়ে আবার গেটে তালা লাগিয়ে চাবিটা আঁচলে বেঁধে রাখল। স্নিগ্ধা নিঃশব্দে এগিয়ে গেল রিনিদের বাড়ির গেটের সামনে। সে ধীরে হাত দিয়ে ঠেলল গেটটা। বন্ধ। একটু জোর দিয়ে ঠেলল এবার। না, খুলছে না। সে ভাবল গেটের কাছে এলেই কখনো গেটটা নিজে থেকেই খুলে গেছে, কখনো আবার হাতে ছোঁয়া মাত্র খুলে গেছে। কিন্তু আজ যেন গেট নিঃশব্দ, নিস্পন্দ, একটুও নড়ছে না। কেন? আমার বিশ্বাস তখন গেটটা আত্মাই খুলে দিয়েছিল, কিন্তু আজ? তবে কি সেই অদৃশ্য সত্তা আজ আমাকে সাহায্য করছে না? সে কি নেই এখানে? সে থাকুক বা নাই থাকুক, এই রাতে এই নিঃশব্দ রহস্যের ভেতর আমাকে ঢুকতেই হবে। আমাকে জানতেই হবে ভেতরে কি হচ্ছে। তার চোখে কোনো ভয় নেই, শুধু একরোখা জেদ। অজানাকে জানার, অন্ধকারের পর্দা সরিয়ে সত্যকে দেখার। পাঁচিলের ওপর দিয়ে ভেতরে যাওয়ার কথা ভাবতেই স্নিগ্ধার চোখ গেল পাঁচিলটার দিকে। পাঁচিলটা উঁচু। স্নিগ্ধা তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, নীরব চিন্তায় ডুবে। এই পাঁচিল পেরোনো সহজ নয়। সে নিজেই নিজেকে বলল, কিন্তু যদি আমাকে ভেতরে যেতে হয় তাহলে উপায় একটা বের করতেই হবে। হঠাৎ যেন বিদ্যুতের মতো মাথায় একটা বুদ্ধি এসে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে ঘুরে দাঁড়ালো। নিঃশব্দে ছায়ার মতো নিজেদের বাড়িতে ছুটে এলো। গেটের তালা খুলে বারান্দায় উঠল। সেখানেই একটা মাঝারি আকারের টুল পড়ে আছে। সেটাকে নিয়ে আবার বেরিয়ে এলো বাইরে। গেটে আবার তালা লাগিয়ে চাবিটা আঁচলে বেঁধে ফেলল সাবধানে, যেন শব্দ না হয়, যেন কেউ কিছু টের না পায়। তাদের বাড়ির পূর্ব পাশে এসে পাঁচিলের কাছে টুলটা রাখল। একবার চারপাশে তাকিয়ে নিশ্চিন্ত হলো কেউ দেখছে কিনা। তারপর ধীরে ধীরে টুলের ওপর পা রাখল। পাঁচিলের ওপারটা দেখতে পেল এবার। রিনিদের বাড়ি অন্ধকারে ঢাকা, নিস্তব্ধ। কোথাও কেউ নেই, কোথাও কোনো আলো নেই। স্নিগ্ধা ভাবল ওরা নিশ্চয়ই পিছনের দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেছে। এক মুহূর্ত দেরি না করে স্নিগ্ধা পাঁচিলের ওপর উঠে পড়ল। আঙুলের ডগায় ভর দিয়ে দু হাতে জোরে শরীরটাকে তুলে নিল উঁচু পাঁচিলের মাথায়। নিঃশ্বাস চেপে ধরে ভারসাম্য রাখল কিছুক্ষণ। তারপর নিঃশব্দে ধীরে ধীরে গা ভাসিয়ে নামল নিচেতে। পা ফেলতেই হালকা একটা শব্দ হলো, হয়তো আধখানা কোনো ইটের ওপর পা পড়েছে। সঙ্গে সঙ্গেই ভারসাম্য একটু টলে গেল। একটা হাত পাশের খসখসে দেওয়ালে ঘষে গেল। চামড়া ছুলে উঠে এলো রক্ত। ব্যথা পেল সে, কিন্তু মুখ থেকে একটি শব্দও বেরোলো না। চোখে
কেবল একরোখা সংকল্প। সে নিচু হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। চারদিকটা একবার দেখে নিল, কেউ তাকে লক্ষ্য করছে কিনা। না, চারপাশ নিস্তব্ধ, কাউকে দেখতে পেল না। মনে হচ্ছে যেন রাত নিজেই নিঃশ্বাস ফেলে গভীর ঘুমে আচ্ছন্ন। স্নিগ্ধা নিঃশব্দে নিঃশ্বাস চেপে রিনিদের বাড়ির দেওয়ালের গা ঘেঁষে এগিয়ে চলল পিছনের দরজার দিকে। এপাশের জানলাগুলো সব বন্ধ। স্নিগ্ধার চলন এতটাই হালকা যেন ছায়া হাঁটছে আর একটা ছায়ার পিছনে। নীরব ধোঁয়ার মতো ভেসে চলেছে সে অন্ধকারের ভেতর দিয়ে। দেওয়ালের বাঁক ঘুরে স্নিগ্ধা ধীরে ধীরে মাথা বাড়িয়ে তাকালো পিছনের দরজার দিকে। ঘন আধারে চোখ সইয়ে বোঝার চেষ্টা করলো ওরা কি ওখানে আছে। ঠিক সেই মুহূর্তে ধূপ, পিছন থেকে কোনো ভারী বস্তু হঠাৎ আঘাত করল তার মাথায়। চোখের সামনে সব কিছু দপ করে নিভে গেল। অন্ধকার আরও গাঢ় হয়ে ছেয়ে এলো তার চেতনার ওপর। এক ঝটকায় ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। শরীর নিথর, অচৈতন্য। স্নিগ্ধার মুখের ওপর চাঁদের ম্লান আলো ছায়া ফেলে রইল, কিন্তু তাতে কোনো সাড়া নেই, কোনো নড়াচড়া নেই। চারপাশে আবার ফিরে এলো নিস্তব্ধতা, কিন্তু এবার তার বুকের ভেতর লুকিয়ে রইল এক অজানা আতঙ্কের স্পন্দন। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। ভুবনবাবু মর্নিং ওয়াকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তার দাদা সুরেনবাবু অসুস্থ হওয়ায় এখনও শুয়ে আছেন। ভুবনবাবু বারান্দায় এসে দেখলেন গেটের তালা খোলা, হুড়কোটা টানা। তিনি অবাক হয়ে ভাবলেন হয়তো হরিপদ গেটটা খুলেছে। তিনি ডাকলেন, হরিপদ। হরিপদ তাড়াতাড়ি এসে বলল, আমায় ডাকছেন বাবু? ভুবনবাবু জিজ্ঞাসা করলেন, গেটটা খোলা রেখেছিস কেন? এটা শহর, বুঝলি, আমাদের গ্রাম না। এখানে একটু দরজা খোলা পেলেই চোর ঢুকে যেতে পারে। রাস্তা দিয়ে কত লোক যায়, কার মনে কি আছে বলা যায়? কে কখন ভেতরে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে। হরিপদ বলল, আমি তো গেটটা খুলিনি বাবু। ভুবনবাবু বললেন, তবে কে খুলল? দাদা তো এখনো ঘুম থেকে ওঠেনি। স্নিগ্ধা মা কি উঠে বাইরে গেছে? না, বোধহয় যায়নি, মাকে তো দেখলাম না। স্নিগ্ধা মা হয়তো রিনিদের বাড়িতে গেছে। আজ আবার কি দেখেছে কে জানে। গেটটাতে তালা লাগিয়ে দে। হরিপদ তালা বন্ধ করতে গিয়ে দেখল তালাতে চাবি ঝোলানো নেই। আবার দেওয়ালের যে জায়গায় চাবিটা সাধারণত ঝুলিয়ে রাখা থাকে সেখানেও চাবি নেই। সে বলল, চাবিটা তো নেই। গেট যদি খোলা থাকে তাহলে স্নিগ্ধা মা চাবি নেবে কেন? দেখ তো, বোধহয় তাড়াহুড়োর মধ্যে কোথাও রেখে গেছে। খুঁজে এনে গেটের তালা লাগিয়ে দে। এই কথা বলে তিনি মর্নিং ওয়াকে বেরিয়ে গেলেন। হরিপদ চাবি খুঁজে না পেয়ে অন্য একটা চাবি এনে গেটের তালা লাগিয়ে ভেতরে যেতে না যেতেই কলিং বেল বেজে উঠল। সে ভাবল স্নিগ্ধা মা বুঝি ফিরে এসেছে। সে তাড়াতাড়ি বারান্দায় এলো, কিন্তু দেখল স্নিগ্ধা না, মালিনী দাঁড়িয়ে আছে। হরিপদ অবাক হয়ে জিজ্ঞাসা করল, আজ যে এত তাড়াতাড়ি এসে পড়লে? মালিনী হালকা হেসে বলল, আজ ভোর রাতে ঘুম ভেঙে গেল, তাই ঘরের কাজ সেরে তাড়াতাড়ি এলাম। সবাই ঠিক আছেন তো? গেটের তালা খুলতে খুলতে হরিপদ বলল, হঠাৎ এমন প্রশ্ন করছো কেন?
মালিনী গলার স্বর কোমল রেখে বলল, না মানে গতকাল যেটা হলো তারপর থেকে একটু চিন্তায় আছি। সাপে কখন কি করে বলা যায় না। এমন একটা ঘটনা মনের মধ্যে অস্বস্তি তো থেকেই যায়। বৌদি কোথায়? হরিপদ বলল, মনে হয় বাইরে গেছে। মালিনী অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এত ভোরে বাইরে? মর্নিং ওয়াকে গেছে বুঝি? হরিপদ একটু বিরক্ত গলায় বলল, জানি না। মালিনী আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা দেখি রান্নাঘরের কাজগুলো আগে করে নি। তার মুখে সামান্য উদ্বেগের ছাপ। সে চুপচাপ ভেতরে ঢুকে রান্নাঘরে গিয়ে বাসন মাজতে লাগলো। মালিনী বাসন মেজে এখন ঘর ঝাড় দিচ্ছে। ভুবনবাবু মর্নিং ওয়াক থেকে ফিরলেন। সুরেনবাবু ঘুম থেকে উঠেছেন। মালিনী ঝাঁট দেওয়া শেষ করে চা বানাতে ব্যস্ত। ভুবনবাবু হরিপদকে জিজ্ঞাসা করলেন, স্নিগ্ধা মাকে তো দেখছি না, উপরে আছে কি? হরিপদ বলল, জানি না বাবু, সকালে উঠে দেখিনি। মনে হয় ঘুম থেকে উঠে রিনিদের বাড়িতে গিয়েছিল, তারপর ফিরে এসে গেট বন্ধ না করেই আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। থাক শুয়ে, আজ তো রোববার, বড় খোকার অফিস ছুটি। সুরেনবাবু বললেন, সারাদিন কত পরিশ্রম করে, সংসারের প্রায় সব কাজ তার ওপর, আর আমাদের 3 বুড়োর পিছনে কত খাটনি। মালিনী আছে বলে এখন অন্তত একটু বিশ্রাম পাচ্ছে। ভুবনবাবু হরিপদ আর সুরেনবাবুর কথায় সায় দিলেন। এই সময় মালিনী ট্রেতে করে চা এনে সবার সামনে দিল। ওদিকে দোতলায় পূর্ব দিকের জানালা দিয়ে ঘরে রোদের আলো ঢুকছে। তন্ময়ের ঘুম ভাঙল হঠাৎ। ঘুম ভাঙা চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 8টা বাজে। সে পাশ ফিরে তাকালো। স্নিগ্ধা এখনো ঘুমিয়ে। একটু অবাক হলো, স্নিগ্ধা তো এত বেলা অবধি ঘুমায় না। সে ভাবল নিশ্চয়ই সারা রাত জেগেছিল। থাক না, আজ তো আমার ছুটি। কিন্তু ঠিক তখনই তার চোখ আটকে গেল স্নিগ্ধার মাথার চুলে। চুলে যেন কিছু লেগে আছে, ঘন হয়ে জমাট বেঁধে রয়েছে কিছু একটা। সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখল আঙুলে লেগে এলো এক ধরনের শুকনো রক্তের মতো কিছু। সে চমকে উঠল, এটা কি রক্ত? তারপর স্নিগ্ধার হাতে চোখ গেল। সেখানে স্পষ্ট ছিঁড়ে যাওয়ার দাগ, চামড়ার ওপর শুকনো রক্তের ছোপ। এইবার সত্যি তন্ময়ের বুক ধড়ফড় করে উঠল। উদ্বিগ্ন গলায় সে ডাকল, স্নিগ্ধা। কোনো সাড়া নেই। সে এবার আলতো করে স্নিগ্ধাকে ঝাঁকিয়ে বলল, স্নিগ্ধা। তবুও কোনো সাড়া নেই। তন্ময়ের কণ্ঠ শুকিয়ে এলো। সে দৌড়ে গিয়ে বোতল থেকে জল এনে স্নিগ্ধার কপালে ছিটিয়ে দিল। স্নিগ্ধা কেঁপে উঠল, ধীরে ধীরে চোখ মেলল। সে তাড়াতাড়ি উঠতে গেল, কিন্তু মাথাটা ঘুরে গেল। সে আবার শুয়ে পড়ল। তন্ময় তাড়াতাড়ি পাশে এসে বসে বলল, তোমার মাথায় কাটলো কি করে? কোথায় কখন পড়ে গিয়েছিলে? আমায় ডাকনি কেন? রক্ত জমে গেছে। স্নিগ্ধা চোখ বন্ধ করেই ধীরে ধীরে মাথা নাড়ল। তার মাথাটা ভার হয়ে আছে। সে কপালে হাত দিল। কাটা জায়গাটা ছুঁতেই ব্যথায় মুখটা কুঁচকে উঠল। হঠাৎই তার মস্তিষ্কের পর্দায় ঝলকে উঠল রাতের ঘটনা। রিনিদের বাড়ির পিছনের অন্ধকার ছায়ার মতো সেই পুরুষ আর মহিলা, আর তার পিছন থেকে মাথায় পড়া সেই ভয়ানক আঘাত। সে মৃদু স্বরে বলল, আমাকে কে আনলো এখানে? তন্ময় বলল, কি বলছো তুমি? এখানে কে আনবে? তুমি তো এখানেই শুয়েছিলে। স্নিগ্ধা ধীরে ধীরে উঠে বসল।
তন্ময় তুলো আর মলম এনে স্নিগ্ধার মাথার চুল সরিয়ে রক্ত মুছতে মুছতে বলল, কাটা জায়গাটা ফুলে গেছে। কি হয়েছে ঠিক করে বলো, কোথায় পড়েছিলে? কিন্তু স্নিগ্ধা যেন তার কথা শুনছেই না। সে তাকিয়ে আছে অন্য মনস্ক দৃষ্টিতে। তার কানে বাজল মনের মধ্যে ঘুরতে থাকা প্রশ্নগুলো। রিনিদের বাড়িতে আমাকে পিছন থেকে কে আঘাত করেছিল? আমি পড়ে গিয়েছিলাম, তারপর কে আমাকে এখানে এনে শুইয়ে দিল? আত্মা নাকি অন্য কেউ? হঠাৎ সে টের পেল কোমরের একপাশে কেমন যেন ব্যথা করছে। কার যেন চাপ বসেছে কোমরের চামড়ায়। সে ধীরে ধীরে কোমরে হাত দিল, আঙুলে ঠেকল সেই পরিচিত মাদুলিটা। তার মনে পড়ে গেল এই মাদুলিটার জন্য কোনো আত্মা তাকে ছুঁতে পারে না। এই বাড়িতে এর আগে দুবার সে পড়ে গিয়েছিল। একবার পড়ার সময় নরম আসন যেন নিজে থেকেই তার নিচে এসে পড়েছিল। আরেকবার সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিল, তখন হাওয়ার অদৃশ্য ধাক্কা তাকে পড়ার হাত থেকে বাঁচিয়েছিল। তবে কি আজও তাকে কেউ, নাকি সেই আত্মাই হাওয়ার সাহায্যে টেনে এনে নিজের ঘরে শুইয়ে দিল? কিন্তু এবার তো আত্মা আঘাতের হাত থেকে বাঁচালো না। তবে কি সে চুপ করে দেখছিল, নাকি সে তাকে বাঁচাতে গিয়েও পারেনি, নাকি সে ওখানে উপস্থিতই ছিল না? তন্ময় তার মাথার কাটা জায়গায় ওষুধ লাগিয়ে এবার তার হাতের রক্ত মোছার জন্য তার হাত ধরল। স্নিগ্ধা হালকা চমকে উঠে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় বলল, এখনো বললে না কোথায় পড়েছিলে? এইবার স্নিগ্ধা ধীরে ধীরে রাতের সমস্ত ঘটনা বলতে শুরু করলো। রিনিদের গেটে টর্চের আলো, ছায়ার মতো দুটো মানুষের আগমন, পিছনের দিকে তাদের যাওয়া, আর পাঁচিল ডিঙিয়ে তার ভেতরে ঢুকে পড়া। সব শেষে সেই ভয়ঙ্কর আঘাত। তন্ময় নীরবে শুনছে। রক্ত মুছতে মুছতে তার চোখে আতঙ্ক জমল ধীরে ধীরে। শেষ পর্যন্ত তন্ময় গলা কাঁপিয়ে বলল, তোমাকে যদি ওরা আটকে রাখতো বা মারাত্মক কোনো ক্ষতি করতো, মেরে ফেলতেও তো পারতো, তখন? তার গলার স্বর ধীরে ধীরে উদ্বিগ্ন থেকে রাগে রূপ নিল। তুমি কারোর কিছু না বলে, কাউকে না জানিয়ে একা একা বাইরে গেলে কেন? তোমার এত সাহস দেখে আমি সত্যিই ভয় পাই। কখন না জানি কোন ভয়ঙ্কর বিপদে পড়ে যাও। এই বলে তন্ময় দাঁড়িয়ে পড়ল। উত্তেজনায় তার চোখ মুখ ফুলে উঠল। রাগে গজগজ করতে করতে সিঁড়ির দিকে এগিয়ে গেল সে। তন্ময়ের মুখ থমথমে, চোখে চাপা উত্তেজনা। সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে কয়েক ধাপ নেমে এলো, গলায় স্পষ্ট উদ্বেগের সুর। সে তাড়াতাড়ি বলল, কাকু, একটু ওপরে এসো, দরকার আছে। ভুবনবাবু বসার ঘরে চা চক্রে মগ্ন, খবরের কাগজের পাতা উল্টে পড়ছেন। পাশে রাখা টি টেবিলে ধোঁয়া ওঠা কাপ থেকে মাঝে মাঝে চুমুক দিচ্ছেন। তন্ময়ের কণ্ঠে উত্তেজনা শুনেই তিনি চমকে তাকালেন। মুখ থমকে গেল। স্পষ্ট বুঝলেন কিছু একটা হয়েছে, যেটা একেবারেই স্বাভাবিক কিছু নয়। তিনি ধীরে ধীরে খবরের কাগজটা নামিয়ে রাখলেন, চায়ের কাপটি টেবিলের ওপর রেখে চশমাটা খুলে পাশেই রাখলেন। তারপর একটু গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। ভুরু কুঁচকে গেছে, চোখে স্পষ্ট উদ্বেগ, যেন ঘরের ভেতরকার বাতাসেও টান পড়েছে। একটা অদৃশ্য অস্বস্তি ধীরে ধীরে জমাট বাঁধছে। সিঁড়ির কাছে এসে তিনি ধীরে ধীরে ওপরে উঠতে লাগলেন। প্রতিটা ধাপ যেন
ভারী হয়ে উঠছে। মনে হচ্ছে সিঁড়ির ওপরে কোনো অজানা ছায়া দাঁড়িয়ে আছে, যা তাকে কিছু একটা জানানোর অপেক্ষায়। ওপরে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে রে তন্ময়? তন্ময় চোখ নিচু করে বলল, ঘরে এসো কাকু, ভেতরে গিয়ে বলছি। ভুবনবাবু আর কিচ্ছু না বলে নিঃশব্দে তন্ময়ের পিছন পিছন ঘরে ঢুকে পড়লেন। ভুবনবাবু ঘরে ঢুকেই থমকে দাঁড়ালেন। স্নিগ্ধা বিছানায় হেলান দিয়ে বসে আছে। মুখটা কেমন ফ্যাকাশে, চোখের নিচে কালি, ক্লান্তি যেন গা থেকে ঝরে পড়ছে। মাথার চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে কাঁধে, চেহারায় স্পষ্ট ধকলের ছাপ। তিনি উদ্বিগ্ন গলায় বললেন, স্নিগ্ধা মা, শরীর খারাপ নাকি? স্নিগ্ধা হালকা হাসল, কিন্তু সেই হাসির নিচেও এক ক্লান্ত বিষণ্ণতা ঝাপসা হয়ে আছে। সে বলল, না কাকু, একটু মাথা ব্যথা করছে, এই শুয়েছিলাম। তন্ময় পাশ থেকে বলে উঠল, ওর মাথায় কেউ আঘাত করেছে কাকু, রক্ত ঝরেছে। ভুবনবাবু সঙ্গে সঙ্গে স্নিগ্ধার পাশে বসে মাথায় ছুঁয়ে দেখলেন। তারপর ক্ষতটা দেখে চিন্তিত হয়ে বললেন, এই কি দশা তোমার? কে মারলো তোমাকে এরম করে? স্নিগ্ধা ধীরে ধীরে রাতের ঘটনাটা খুলে বলল। রিনিদের বাড়ির সামনের টর্চের ঝলক, ছায়ার মতো দুজন মানুষ, পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢোকা আর তাদের পিছনে যাওয়া। তারপর হঠাৎ পিছন থেকে সেই ঘাতক আঘাত। সব শুনে ভুবনবাবু মুখটা গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, তুমি একা একা ওভাবে গেলে কেন মা? তার গলায় বিরক্তি আর উদ্বেগ মিলেমিশে একটা কঠিন সুর ফুটে উঠল। অন্তত আমায় জানাতে পারতে, ওদিকে যাওয়াটা তোমার মোটেও উচিত হয়নি। আত্মা যদি গেট খুলে না দেয়, তার মানে সে চায়নি তুমি ভেতরে ঢোকো, অথবা সে সেখানে ছিলই না। সেটা তোমার বোঝার দরকার ছিল মা। স্নিগ্ধা তাড়াতাড়ি আঁচলের দিকে তাকিয়ে বলল, কাকু, চাবিটা আমার আঁচলেই বাঁধা আছে। আমি গেটে তালা দিয়ে গিয়েছিলাম, আমার মনে আছে স্পষ্ট। তাহলে তাহলে গেটটা খুলল কে? আর আমাকে ঘরে এনে খাটে শুয়ে দিল কে? তার চোখে ভয় নয়, বরং রহস্যের ঘনীভবন। আমি কি হেঁটে এসেছিলাম, নাকি সেই আত্মাই ওর অদৃশ্য শক্তি দিয়ে আমাকে আবার উড়িয়ে নিয়ে এলো এখানে? নাকি আমার আঁচল থেকে চাবি নিয়ে ওদের মধ্যে কেউ গেট খুলে আমায় ঘরে শুয়ে রেখে গেছে? ওরা কেউ যদি আমাকে নিয়ে এসে থাকে, তাহলে বুঝলো কি করে এই ঘরেই আমি থাকি? তবে সব ঘর কি ঘুরে দেখেছে? তন্ময় আর ভুবনবাবু দুজনেই চিন্তায় পড়ে গেল। স্নিগ্ধা হঠাৎ বলল, কাকু, সেই টুলটা যেটার ওপর উঠে আমি পাঁচিলের ওপর উঠেছিলাম, সেই টুলটা কি সেখানে আছে? দেখে আসছি। এই বলে সে খাট থেকে নেমে পা বাড়ালো। তন্ময় ধমক দিয়ে বলল, তুমি বসো, আমি দেখব। স্নিগ্ধা ফিরে এসে খাটে বসল। ভুবনবাবু গম্ভীর গলায় স্নিগ্ধাকে বললেন, ওরা কেউ হয়তো তোমাকে পাঁচিল থেকে নামতে দেখেছে, না হয় পিছন দিকে যেতে দেখেছে। ওরা বুঝে গেছে তুমি কিছু সন্দেহ করছো, আর সেই কারণেই তোমার ওপর হামলা। কিন্তু তারপর ওরা আঘাত করার পরও তোমাকে অচৈতন্য অবস্থায় ওখানে রেখে দিয়েছিল, নাকি ফিরিয়ে আনলো, সেটাই অস্পষ্ট। এটা কি নতুন কোনো ফাঁদ? ওরা এখন থেকে তোমার ওপর নজর রাখবে মা, সাবধানে থাকতে হবে তোমায়। আমি বলছি, এরপর ওদের বাড়ির দিকে এক পাও যাবে না,
কিছু দেখলে সরাসরি পুলিশে খবর দেবে। স্নিগ্ধার গলায় ধ্বনিত হচ্ছে সেই করুণ আবেদন। তুমিই পারবে আমার মেয়েকে বাঁচাতে। সে ধীরে ধীরে বলল, কিন্তু কাকু, আমি তো আবার সেই আত্মার কণ্ঠ শুনেছি। সে বলেছিল আমিই পারব ওর মেয়েকে বাঁচাতে। আমি না জানলে, না খুঁজলে ওর মেয়েকে সেটা বোঝা যাবে না। তন্ময় এবার যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখে জ্বালা নিয়ে বলে উঠল, এইসব নিয়ে ভাবা বন্ধ করো স্নিগ্ধা। আত্মার মেয়েকে সে নিজেই বাঁচাবে। তোমার কেন দায়িত্ব নিতে হবে? তোমার কি জীবনের কোনো দাম নেই? স্নিগ্ধা বলল, সে পারছে না বলেই তো আমার সাহায্য চেয়েছে। যদি না চাইতো তাহলে ওই কণ্ঠস্বর শোনাতো না বারবার। তন্ময় দাঁড়িয়ে উঠে বলল, এইবার যদি কিছু দেখতে পাও সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেবে। আর চলো এক্ষুনি থানায় গিয়ে সব খুলে বলি। ভুবনবাবু মাথা হেঁট করে ধীরে ধীরে বললেন, হ্যাঁ মা, যাও, সব জানিয়ে এসো, সেটাই ভালো হবে। কিন্তু স্নিগ্ধা অনড়। তার চোখে অনির্বচনীয় কিছু ভর করেছে, একটা দায়িত্ব, একটা ডাক। সে বলল, না কাকু, আমি পুলিশে যাব না। পুলিশ হয়তো টাকা খেয়ে ধামাচাপা দিয়ে দেবে, ভুল তদন্ত করবে। সেই আত্মা আমাকে বিশ্বাস করেছে, আমি ওর বিশ্বাস ভাঙতে পারবো না। এই কথা শুনেই তন্ময় রেগে গিয়ে বলে উঠল, দেখলে তো কাকু, কথাই শুনছে না। আমরা জানি ভূত আছে, কিন্তু কেউ সেটা বিশ্বাস করবে না। ওর কথা শুনে সবাই ভাববে ও একেবারে পাগল হয়ে গেছে। আর পুলিশ এসে রিনিদের বাড়িতে কিচ্ছু পাবেও না। অপরাধীরা এতক্ষণে সতর্ক হয়ে গেছে। ভুবনবাবু তন্ময়কে থামিয়ে শান্ত গলায় বললেন, এই ব্যাপারটা নিয়ে এরপরে আলোচনা হবে। আগে তুই মাকে নিয়ে একবার ডাক্তার দেখিয়ে আন। স্নিগ্ধা কাঁপা গলায় বলল, না কাকু, তেমন সিরিয়াস কিছু হয়নি। ডাক্তারের কাছে যেতে হবে না, ব্যথার ওষুধ খেলেই হয়ে যাবে। ভুবনবাবু আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, ঠিক আছে মা, ব্যথার ওষুধ খেয়ে নিও। এখন আর নিচে আসার দরকার নেই। হরিপদকে বলছি চা দিয়ে যাবে। হঠাৎ স্নিগ্ধার চোখে জল চিকচিক করল। সে বলল, কাকু, বাবাকে কিছু বলো না প্লিজ। বাবার শরীর ভালো নেই, প্রেশার হাই। তার উপর এই কথা শুনলে চিন্তায় আরও শরীর খারাপ হয়ে পড়বে। ভুবনবাবু একটু থেমে বললেন, বুঝেছি মা, বলবো না, তুমি বিশ্রাম নাও। এই বলে তিনি ধীরে ধীরে বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। স্নিগ্ধা চুপচাপ আবার বিছানায় শুয়ে পড়ল। চোখ বুঝলেও তার মনের ভেতর চলছে এক নিঃসীম প্রশ্নের লড়াই। কোন পথে যাবে সে এবার? আত্মার সেই আবেগমিথ ডাক কি করে উপেক্ষা করবে সে? সত্যের খোঁজে সে কিভাবে এগোবে? নাকি তন্ময় আর কাকুর কথা মতো সব ফেলে রাখবে? ঠিক সেই মুহূর্তেই আবার মনের গহীনে যেন প্রতিধ্বনিত হলো সেই করুণ আরতি, আমার মেয়ের বড় বিপদ, আমার মেয়েকে বাঁচাও। স্নিগ্ধার চোখের কোণে নেমে এলো চিন্তার ছায়া। উত্তরের ভার যেন ক্রমশ তার বুকের ওপর চেপে বসল। এদিকে ভুবনবাবু নিচে নেমে এলেন। দেখলেন মালিনী ঘর মুছছে। তিনি একপাশে সরে দাঁড়িয়ে বললেন, মালিনী, আজ রান্নাটা করে যেও। মালিনী সযত্নে ঘর মুছতে মুছতে সায় দিল, ঠিক আছে বাবু। তারপর ভুবনবাবু ধীর পায়ে হেঁটে হরিপদকে ডেকে নিলেন নিজের ঘরে। দরজা হালকা বন্ধ করে স্নিগ্ধার রাতের ঘটনাগুলো চুপিসারে জানালেন। হরিপদ মনোযোগ দিয়ে সব শুনল, কথা না বলে অনেকক্ষণ চুপ করে রইল। মুখে উদ্বেগের স্পষ্ট ছাপ, চোখে মুখে চিন্তার রেখা।
শেষে বলল, বাবু, আমি একবার দেখে আসি যে টুলটা দিয়ে স্নিগ্ধামা পাঁচিলের ওপর উঠেছিল সেটা এখনও পূর্ব পাশেই আছে কিনা। ভুবনবাবু হালকা মাথা নাড়লেন। হরিপদ দরজা খুলে বেরোলো। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের সিজন 2 এর 28 থেকে 30 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।